আমার প্রিয় ছাত্ররা, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, আর জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, পেজ নাম্বার 6 and 7. So, open your book and open page number 6 and 7. Next day in class, Didimoni or teacher said that to understand history, it is necessary to have a knowledge of geography. পরের দিন ক্লাসে দিদিমণি তার ছাত্রদের বললেন বা শিক্ষক তার ছাত্রছাত্রীদের বললেন যে ইতিহাসকে জানার জন্য ভূগোলের জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। দিস টুক এভরিওয়ান বাই সারপ্রাইজ। সবাই এতে অবাক হলো। দেয়ার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি বুকস আর ডিফারেন্ট, ক্লাসেস আর সেপারেট। এটা কেন হবে? এটা ভেবে ছাত্ররা অবাক হচ্ছে, কেননা তাদের ইতিহাস আর ভূগোলের বই দুটো তো আলাদা, তাদের আলাদা আলাদা ইতিহাস আর ভূগোলের ক্লাসও হয়, তাহলে ইতিহাস জানতে গেলে ভূগোল জানার কি দরকার? এইটা ভেবে ছাত্ররা অবাক হচ্ছে। দেন হাউ কাম দিদিমণি মেড সাচ আ রিমার্ক? তাহলে টিচার কি করে এ ধরনের একটা মন্তব্য করলেন? দিস ওয়াজ হোয়াট পৃথা আস্কড। কথাটা পৃথা নামে একজন ছাত্রী জিজ্ঞাসা করেই ফেলল। দিদিমণি এক্সপ্লেন্ড, তখন দিদিমণি সেটা ব্যাখ্যা করে বললেন যে অ্যাকচুয়ালি হিস্ট্রি চিফলি কনসার্নস ইটসেলফ উইথ পিপলস অ্যাক্টিভিটিস। ইতিহাস আসলে কি? এর আগের দিনের আলোচনাতেও আমি তোমাদের বলেছি যে হিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য হিউম্যান বিইংস, দ্যাট ইজ কল্ড সিভিলাইজেশন। মানুষ যা করে, মানুষ যা খায়, যা পড়ে, নাচ গান, তার খেলাধুলো, তার পোশাক আশাক, তার ক্রিয়াকর্ম, এভরিথিং, সব কিছু নিয়েই হচ্ছে মানব সভ্যতা। তো এই যে মানুষের ক্রিয়াকলাপ, তার উপরে প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট তার প্রভাব বিস্তার করে। অ্যাকচুয়ালি হিস্ট্রি চিফলি কনসার্নস ইটসেলফ উইথ পিপলস অ্যাক্টিভিটিস। Many of their activities or work are determined by the environment or geographical conditions within which they live. অর্থাৎ যে তারা যে কাজকর্মগুলো করে, তারা যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করছে, সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ তাদের কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো মরুভূমি অঞ্চলে তুমি ধান ফলাতে পারবে না, আবার তুমি স্থলভাগে উট চলাচল, মানে উট প্রধান যানবাহন নয়। তো এরকমভাবে কিছু কিছু বিষয় এমন থাকে যে যেখানে মানে সেখানকার প্রাকৃতিক পরিবেশ সেখানকার মানুষের জীবনযাত্রা এবং ক্রিয়াকর্মকে নিয়ন্ত্রণ করবেই। এখানেই হচ্ছে ইতিহাসের সাথে ভূগোলের প্রধান সম্পর্ক। Consider for example the riverine people, নদীর ধারে বসবাসকারী মানুষেরা who live in a certain kind of life. যারা নদী তীরে বসবাস করেন তাদের একটা নির্দিষ্ট বিশেষ ধরনের জীবনযাত্রা আছে। তারা দুবেলা ভাত খেতে পারেন, তাদের সম্পদ উৎপাদন করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় না, যার ফলে তারা মানসিক পরিশ্রম করার, অন্যান্য জীবনের অন্যান্য বিষয়গুলি চর্চা করার তারা সময় সুযোগ পান। কিন্তু যেসব জায়গায় খুব প্রতিকূল পরিবেশ, সেই সমস্ত প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন জায়গায়, যেমন খুব উঁচু পাহাড়ি অঞ্চল, খুব ঠান্ডা জায়গা, খুব উষ্ণ জায়গা বা মরুভূমি অঞ্চল, সেই সমস্ত জায়গায় মানুষকে দিনাতিপাত করতে হয় ভীষণ কষ্ট করে। নিত্যদিনের খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি তাদের জোগাড় করতে হয় অনেক কষ্ট করে। কাজেই যারা যখন মানে তাদের জীবনযাত্রা নির্বাহ করে, তাদের সমস্ত শক্তি, সমস্ত এনার্জি তাদের দৈনন্দিন জীবনযাত্রার পিছনেই খরচ হয়ে যায়। তারা মানসিক
সাংস্কৃতিক বৌদ্ধিক চর্চা করার অতটা সময় সুযোগ করার জন্য সময় পেয়ে ওঠেন না। In their daily functions, the river has immense significance. নদী তীরে বসবাসকারী মানুষদের জীবনযাত্রায় একটা বিপুল তাৎপর্য আছে, তাদের জীবনে নদীর বিপুল তাৎপর্য আছে। Again, there are people who live in the deserts. মরুভূমিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রার দিকে তাকিয়ে দেখো একবার। In their lives, a river is less significant. যারা মরুভূমিতে বসবাস করে তাদের জীবনে কিন্তু নদীর অত তাৎপর্য নেই। You will see that in the desert people usually travel by camels. মরুভূমিতে বেশিরভাগ মানুষ উটে চড়ে যাতায়াত করেন। On the other hand, people of the riverine places use boats. নদী তীরে বসবাসকারী মানুষদের যাতায়াতের একটা প্রধান বাহন হচ্ছে নৌকা। Many of us have to board boats or cross rivers. আমরা অনেকেই নৌকায় চেপেছি এবং নদী পারাপার করেছি। Again in Rajasthan, people ride on camels to cross the desert. তাহলে রাজস্থানে মানুষেরা মরুভূমি পারাপারের জন্য উটে চেপেছে, কিন্তু তারা হয়তো নৌকাতে চাপেনি। This has been the practice for a long time. এইটার জন্য দীর্ঘদিনের অভ্যাসের দরকার। Therefore, in the history of transportation of West Bengal, one comes to know about boats. মানে যদি পশ্চিমবঙ্গের যানবাহনের ইতিহাস সম্পর্কে দেখা হয় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ মানুষই কিন্তু নদীতে চড়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু উটে চড়েননি, এইটা দেখা যাবে। Similarly, in the case of Rajasthan, one will read about camels. Why is there a difference in the transport of history of the two regions? তাহলে এই দুটো স্থানের যানবাহনে বা যাতায়াতের কারণে মানুষ যে যানবাহন ব্যবহার করে তাতে এত পার্থক্য কেন হচ্ছে? This is because their environment. এটা হচ্ছে শুধুমাত্র তাদের পরিবেশের কারণে। And geography are different. পরিবেশের পার্থক্য কেন? না তাদের দুটি এলাকার মধ্যে যে ভৌগোলিক পার্থক্য আছে, জিওগ্রাফিক্যাল ডিফারেন্স আছে। Therefore, history differs according to the particular locality and its environment. ইতিহাস সবসময়ই নির্ভর করে তার স্থানীয় যে ভৌগোলিক মানে পরিবেশ পরিস্থিতি তার উপরে সেই জায়গার ইতিহাস অনেকাংশে নির্ভর করে। There are marked differences in food, dress, transport, commerce and work. তাদের খাদ্য, পোশাক, যানবাহন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং যাবতীয় কাজকর্ম এই ভৌগোলিক পার্থক্যের উপরে ভিত্তি করেই গড়ে ওঠে। And this happens from very small localities to large areas. এটা অনেক ছোট জায়গা নিয়েও হতে পারে, অনেক বড় জায়গা নিয়েও হতে পারে। Let us consider why people of the plain regions mostly eat rice. সমতল ভূমিতে বসবাসকারী মানুষেরা ভাত বেশি খান কেন? না সমতল ভূমিতে ধান নামক খাদ্যশস্যটি অধিক পরিমাণে উৎপন্ন হয়, সেই কারণেই সমতল ভূমির বাসিন্দারা বেশিরভাগই ভাত খেতে পছন্দ করেন। Rahul replied, this is because there is more paddy cultivation in the plains. Didimoni said, that is right. Palash said, my uncle lives in Rajasthan. পলাশ বলল যে তার কাকা রাজস্থানে থাকেন। Their paddy is not much cultivated. রাজস্থানে ধান খুব একটা বেশি উৎপন্ন হয় না। In my uncle's house, আমার কাকার বাড়িতে চাপাটি is mostly eaten. চাপাটি অর্থাৎ রুটি, যেটা জোয়ার, বাজরা, রাগি অথবা গম এই জাতীয় খাদ্যশস্য যা রাজস্থানে অধিক পরিমাণে, রাজস্থানের ভৌগোলিক পরিবেশে অধিক পরিমাণে উৎপন্ন হয়, সেই সব দ্রব্য শস্যদানা থেকে, সেই সব শস্যদানা পেশাই করে যে গম আটা তৈরি হয়, সেই আটা দিয়ে তৈরি চাপাটি, সেটাই হচ্ছে রাজস্থানবাসীদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে।
সেটাই বেশি খাওয়া হয়। দিদিমণি সেড দিস ইজ হাউ মোস্ট হিউম্যান অ্যাক্টিভিটিস আর ডিটারমাইন্ড বাই দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড বাই জিওগ্রাফি। এটাই হচ্ছে সেই মানে বিশেষ কারণ যা যেভাবে মানে ভূগোল ইতিহাসকে প্রভাবিত করে। হেন্স টু আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি ইজ নেসেসারি টু হ্যাভ আ সেন্স অফ জিওগ্রাফি। তাহলে বুঝতে পারছো যে কেন সমতল ভূমির মানুষেরা ভাত খেতে বেশি পছন্দ করেন আর কেন রাজস্থানের মানুষেরা বেশিরভাগই চাপাটি জাতীয় খাদ্য বেশি খেতে পছন্দ করেন। এই যে নির্ণয়টা হচ্ছে, এই যে মানুষের খাদ্য অভ্যাস স্থান বিশেষে বিশেষ ধরনের খাদ্য অভ্যাস গড়ে উঠছে, এর পিছনে তাহলে ভূগোলের কতটা অবদান আছে। কাজেই ইতিহাসকে বুঝতে গেলে আমাদের ভৌগোলিক জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। ইট ইজ মানে ভেরি নেসেসারি দ্য নলেজ অফ জিওগ্রাফি টু আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি। ডু ইউ রিমেম্বার দ্যাট দ্য টু কি axioms of tales of history where, why and where? এই যে ইতিহাসের বিশেষ ইতিহাসকে বোঝার জন্য বিশেষ দুটো চাবিকাঠি, যে হোয়াই মানে কেন এবং হোয়ার অর্থাৎ কোথায়। কেন এবং কোথায়, কোনো একটা ঘটনা কোথায় ঘটছে এবং কেন ঘটছে, এই প্রশ্ন দুটো আমাদেরকে করতে হবে ইতিহাস নির্মাণের জন্য। দ্য টু প্রিসাইজলি comprehend this why and where we must know about the environment and geography. এই প্রশ্ন দুটোর উত্তর পেতে গেলে, এই ধরনের প্রশ্ন দুটির উত্তর পেতে গেলে আমাদের পরিবেশ এবং ভূগোল সম্পর্কে আমাদের জ্ঞান থাকা যথেষ্ট জরুরি। এবার তাহলে দেখা যাক যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মানে হিস্ট্রি অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস কিভাবে প্রভাবিত হয়েছে বা তার জিওগ্রাফি দ্বারা অর্থাৎ ভূগোলের দ্বারা। সাবকন্টিনেন্ট কেন বলছে? সাবকন্টিনেন্ট দ্যাট ইজ উপমহাদেশ, মহাদেশের সমতুল্য বড় একটি দেশ। এবং মহাদেশে কোনো একটি মহাদেশে যত প্রকারের নরগোষ্ঠী বসবাস করে, কোনো একটি মহাদেশে যত প্রকারের ভৌগোলিক বৈচিত্র্য দেখা যায়, তার প্রায় সবই আছে আমাদের এই ভারতবর্ষ নামক দেশটিতে। কাজেই আমাদের এই ভারতবর্ষ নামক দেশটিকে বলা হচ্ছে সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ। দিদিমণি সেড অল অফ ইউ হ্যাভ সিন দ্য প্রেজেন্ট ম্যাপ অফ ইন্ডিয়া। তোমরা সবাই এই যে 7 পাতায় যে ম্যাপটি রয়েছে, এই ম্যাপটি তোমরা সবাই তোমাদের নিজের নিজের বইয়ে আছে, এই ম্যাপ তোমরা দেখো। আজকের দিনে যে ভৌগোলিক মানচিত্র, প্রাচীনকালে কিন্তু তা ছিল না। এই ভারতবর্ষ সহ শ্রীলঙ্কা, এদিকে পাকিস্তান, আফগানিস্তান, এখানে ব্রহ্মদেশ, মায়ানমার, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই সমস্ত দেশগুলো এমনকি তিব্বত পর্যন্ত ভারতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এই সব দেশগুলো মানে আধুনিককালের এই সমস্ত যে দেশগুলোর নাম বললাম আমি, এই সমস্ত দেশগুলো নিয়ে দেখো ভারতীয় উপমহাদেশ কত বড় একটা বিশাল এলাকা। তো এই উপমহাদেশের ইতিহাস কিভাবে ভূগোল দ্বারা প্রভাবিত হয়েছে। দিদিমণি সেড all of you have seen the present map of India, however it is not like this all the time. A long time ago the physical geography of India was different. The entire landmass was known as the Indian subcontinent. Subcontinent implies territory as huge as a continent. সাবকন্টিনেন্ট মানে এতটাই বড় যতটা বড় একটা মহাদেশ। It contains of different kinds of people and environment. A subcontinent's environment comprises of mountains, rivers, sea, desert, etc. একটি মহাদেশে ছোট পাহাড় থাকে, পর্বতমালা থাকে, নদ নদী, সমুদ্র, মরুভূমি ইত্যাদি সবই থাকে। The people have different kinds of food habits, clothing, residences. এখানকার মানুষের ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন খাদ্য অভ্যাস, পোশাক পরার অভ্যাস এবং তাদের বাসস্থানগুলোও ভিন্ন ভিন্ন হয়। The Indian subcontinent consists
of all such varieties and was huge. ভারতীয় উপমহাদেশে এই সমস্ত রকম ভ্যারাইটি অর্থাৎ বৈচিত্র্য আছে এবং সবই অত্যন্ত অধিক পরিমাণে আছে। টু ইটস নর্থ লে দ্য মাউন্টেনিয়াস রিজিয়নস, এর উত্তর দিকে আছে মানে পার্বত্য অঞ্চল। Spacious areas on the banks of the Indus and the Ganga formed the landplain regions. সিন্ধু এবং গঙ্গা নদীর সমতল ভূমি, সুদীর্ঘ সমতল ভূমি, খুব স্পেসিয়াস একটা এরিয়া আছে এখানে, সমতল ভূমিও আছে। To the south of the Vindhya mountain lay a triangular tract. বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আছে ত্রিভুজাকৃতি মালভূমি অঞ্চল। All these together formed the Indian subcontinent. এই সব মিলেই গড়ে উঠেছে ভারতীয় উপমহাদেশ। Once the Indian subcontinent was known as ভারতবর্ষ। একদা এই ভারতীয় উপমহাদেশকে ভারতবর্ষ নামে ডাকা হতো। তাহলে এই ভারতবর্ষ শব্দটি কোথা থেকে এসেছে? ভরত শব্দ থেকে। ভরত হচ্ছে একটি ক্ল্যান, ক্ল্যান বা গোষ্ঠী, বাংলায় বলে গোষ্ঠী। এই ভরত নামক গোষ্ঠী থেকে ভারত শব্দটা এসেছে, তার থেকেই আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। ভরত ওয়াজ দ্য নেম অফ অ্যান ওল্ড ক্ল্যান। দ্য এরিয়া ইনহ্যাবিটেড by this community came to the known as ভারতবর্ষ। এই ভরত গোষ্ঠীর লোকেরা যেখানে বসবাস করতেন সেই দেশকেই বলা হতো ভারতবর্ষ। ভারত signified as successors or progenies of Bharat. However, it was not always that the term Bharatbarsha signifies in the Indian subcontinent as a whole. তোমাদের সবার শেষে একটা কথা বলি, দেখো বিষ্ণু পুরাণ, এই বিষ্ণু পুরাণে ভারতবর্ষের মানচিত্র সম্পর্কে একটা ধারণা দেয়া হয়েছে। সেখানে একটি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে যে উত্তরং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রৈশ্চৈব দক্ষিণম বর্ষম তৎ ভারতম নামা ভারতে যত্র সন্ততি। অর্থাৎ উত্তরম যৎ সমুদ্রশ্চ, অর্থাৎ সমুদ্রের উত্তরে, উত্তরং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রৈশ্চৈব দক্ষিণম, হিমাদ্রি অর্থাৎ হিমালয় পর্বতমালার দক্ষিণে, সমুদ্রের উত্তরে হিমালয় পর্বতমালার দক্ষিণে এই যে ভূখণ্ডটি, এই ভূখণ্ডটি বর্ষম তদ ভারতম নামা ভারতে যত্র সন্ততি। বছরের পর বছর ধরে এই অঞ্চলটিকে ভারতবর্ষ নামে অভিহিত করা হয়ে এসেছে, যাতে যেখানকার বসবাসকারী সন্তানদের বা অধিবাসীদের ভারতী বলে সম্বোধন করা হয়। তো তাহলে এই হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পরিচয়। এরপরে আমরা এর পরবর্তী ক্লাসটি পরবর্তী পাঠ এগোবো পরবর্তী ক্লাসে।